প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 12তম পর্বে পৃষ্ঠা 112 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে 11 পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 11তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। গত 11তম পর্বে 112 পৃষ্ঠার এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের ক্লাসে সমাধান করাবো 112 পৃষ্ঠার চতুর্ভুজের গঠন থেকে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। চতুর্ভুজের গঠন। আমরা বিভিন্ন প্রকার চতুর্ভুজের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, যা আকৃতি পরিমাপের ক্ষেত্রে এবং পরিমাপের সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করবে। এবার আমরা কিভাবে বিভিন্ন ধরনের চতুর্ভুজ গঠন করা যায় তা নিয়ে কাজ করব। আগের শ্রেণীতে কাঠিতে স্কেলের সাহায্যে 1 সেন্টিমিটার পরপর দাগ দিয়ে 4 কাঠি ব্যবহার করে সুতার সাহায্যে কাঠিগুলোকে বেঁধে বর্গ, রম্বস, আয়ত ও সামান্তরিক তৈরি করে খাতায় বসিয়ে চিত্রগুলো এঁকেছ। এই সব কয়টি আকৃতি হলো চতুর্ভুজ। এর বাইরেও 4 কাঠি ব্যবহার করে নানা রকমের চতুর্ভুজ বানানো সম্ভব, তবে এদেরকে হয়তো আমরা বিশেষায়িত নাম দিতে পারবো না। এক কথায় সব কটি হচ্ছে চতুর্ভুজ, কিন্তু যে কোনো দৈর্ঘ্যের 4 কাঠি হলে কি আমরা চতুর্ভুজ গঠন করতে পারবো? এটা তোমাদেরকে কিন্তু একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে কোনো 4টি কাঠি নিলে কি আমরা চতুর্ভুজ গঠন করতে পারবো? আসলে কিন্তু পারবো না। চলো আরো সামনের দিকে আগাই। এরপরে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কেন পারবো না সেটা অবশ্যই এখানে সেটা লিখবো। তোমরা ত্রিভুজ গঠনের সময় এই ধরনের সমস্যায় পড়েছিলে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সপ্তম শ্রেণীতে কিন্তু ত্রিভুজ গঠনের ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের সমস্যায় পড়েছিলাম যে কোনো মাপ নিয়ে কিন্তু আমরা ত্রিভুজ গঠন করতে পারিনি। যে কোনো দৈর্ঘ্যের 3টি বাহু দিয়ে কি ত্রিভুজ গঠন সম্ভব ছিল? না, সম্ভব ছিল না। সেক্ষেত্রে 2 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হওয়ার প্রয়োজন ছিল। অর্থাৎ যে ত্রিভুজের ক্ষেত্রে কি ছিল, ত্রিভুজের 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা যখন বড় হতো তখন আমরা কিন্তু ত্রিভুজটা অঙ্কন করতে পারতাম। চতুর্ভুজ গঠনের ক্ষেত্রে তোমরা বিভিন্ন ধরনের বা বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি নিয়ে চেষ্টা করো এবং তোমার সিদ্ধান্ত নিচের ফাঁকা ঘরে লেখো। যে এবার বলা হচ্ছে যে চতুর্ভুজ গঠনের ক্ষেত্রে যে তোমরা আসলে যে কোনো মাপের দৈর্ঘ্যের কাঠি দিয়ে কি চতুর্ভুজ অঙ্কন করতে পারতেছো? হ্যাঁ, সেই সিদ্ধান্তটা তোমাদেরকে এখানে লিখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই সিদ্ধান্তটি তোমাদের জন্য এখানে লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এর উত্তরটা আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি যে চতুর্ভুজ গঠনে যে কোনো 3টি বাহু সমষ্টি এর চতুর্থ বাহু অপেক্ষা বড় না হলে চতুর্ভুজ গঠন অসম্ভব অথবা সম্ভব নয়। যে কোনো একটা লিখতে পারো তোমরা। অর্থাৎ চতুর্ভুজ গঠনের ক্ষেত্রে যে কোনো চতুর্ভুজের যে 4টি বাহু আছে সেই 4টি বাহু থেকে যে কোনো 3টি বাহু সমষ্টি অর্থাৎ দৈর্ঘ্যের সমষ্টি যদি চতুর্থ বাহু অপেক্ষা বড় হয় বা বড় হলে তাহলে কিন্তু চতুর্ভুজ আঁকা যাবে, আর যদি বড় না হয় তাহলে চতুর্ভুজ আঁকা বা চতুর্ভুজ গঠন করা সম্ভব নয় বা অসম্ভব। যে কোনো একটা তোমরা লিখতে পারো। এবার বলছি কি দেখো, এবার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে দেখো কোথাও ভুল হয়েছে কিনা। প্রয়োজনে তোমার সিদ্ধান্তটি সংশোধন করো। যে এবার কি করবা, যে তোমার সহপাঠী যারা আছে তাদের সাথে তুমি যে এখানে এই যে সিদ্ধান্তটা লিখেছ সেখানে কোনো ভুল আছে কিনা সেটা তোমরা তোমাদের সহপাঠীর সাথে যাচাই করতে পারো। যদি ভুল হয় তাহলে কি করতে বলছে, সংশোধন করে নিতে বলছে। তোমাদের ভুল না হলে তো কোনো সংশোধন করার প্রয়োজন নাই এখানে, তবুও তারা সংশোধনটা দিয়ে দিছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ত্রিভুজ গঠনে যেমন যে কোনো 2 বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা বড় হতে হয়, ঠিক তেমনি চতুর্ভুজ গঠনেও যে কোনো 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল চতুর্থ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হতে হয়। যে কমেন্টটা আমি এখানে লিখেছি বা সিদ্ধান্তটা লিখেছি সেই সম্পর্কে এখানে বলা হচ্ছে। এটা না হলে
চতুর্ভুজ গঠন করা সম্ভব হয় না। অর্থাৎ ত্রিভুজ গঠনের ক্ষেত্রে যেমন দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে, ঠিক চতুর্ভুজ গঠনের ক্ষেত্রে হ্যাঁ চতুর্ভুজের তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল চতুর্থ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হতে হবে, তাহলে কিন্তু চতুর্ভুজ গঠন করা যাবে, অন্যথায় চতুর্ভুজ গঠন করা সম্ভব নয়। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। পরের পৃষ্ঠা দেখো, এবার পরের পৃষ্ঠায় একটা দলগত কাজ দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, বলা হচ্ছে যে কি, চলো এবার আমরা চতুর্ভুজ গঠন করি। এবার আমরা কি করব, চতুর্ভুজ গঠন করব। এই ক্ষেত্রে তোমরা জ্যামিতি বক্স ব্যবহার করে কাজটি করতে পারো। এখন তোমরা জ্যামিতি বক্স ব্যবহার করে কাজটি করতে পারবে, এই কথাটা এখানে বলা হচ্ছে। প্রথমে ক নম্বরে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক নম্বরে একটা প্রশ্ন দিয়েছে, এ বি সি ডি চতুর্ভুজটি গঠন করো যেখানে এ বি সমান 3 সেন্টিমিটার, বিসি সমান 4 সেন্টিমিটার, সিডি সমান 5 সেন্টিমিটার এবং ডিএ সমান 6 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে এখন একটা চতুর্ভুজ অঙ্কন করতে বলা হয়েছে। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার জ্যামিতি বক্স ব্যবহার করে কাজটি করে নেব। শুরুতে আমি ক নাম্বার কাজটির জন্য বিশেষ নির্বাচন লিখলাম। বিশেষ নির্বাচনে আমি প্রশ্নটা সাজিয়ে লিখলাম, মনে করি এ বি সি ডি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, সিডি ইকুয়াল টু 5 সেন্টিমিটার এবং ডিএ ইকুয়াল টু 6 সেন্টিমিটার দেওয়া আছে। চতুর্ভুজটি অঙ্কন করি। এখন আমরা চতুর্ভুজটি অঙ্কন করব। তাহলে প্রথমে আমি একটা স্কেল নিয়েছি জ্যামিতি বক্স থেকে, এটার সাহায্যে আমি চারটা বাহু আগে নিয়ে নেব। প্রথমে যে বাহুটা আছে সেই বাহুটার নাম হচ্ছে যে এ বি এবং এটার দৈর্ঘ্য হচ্ছে যে 3 সেন্টিমিটার। আমি স্কেলের সাহায্যে এখানে দেখো যে 3 সেন্টিমিটার নিচ্ছি, এখানে জিরো থেকে এই যে 3 সেন্টিমিটার পর্যন্ত আমি একটা প্রথমে বাহু নিলাম, অর্থাৎ এ বি বাহুটা নিলাম। এরপরে আমি বিসি বাহুটা নেব। এখানে যে বিসি বাহুটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 4 সেন্টিমিটার, তাহলে জিরো থেকে সেটা 4 সেন্টিমিটার পর্যন্ত নিলাম, এই যে 4 সেন্টিমিটার সে পর্যন্ত নিলাম। এরপরে সিডি সমান 5 সেন্টিমিটার, আমি আরো নিচে করে সিডি সমান অর্থাৎ সিডি বাহুটা নিচ্ছি জিরো থেকে এখানে এই 5 সেন্টিমিটার এতটুকু পর্যন্ত নিলাম। এরপরে পরের আরেকটা বাহু আছে সেটার নাম হচ্ছে কি ডিএ, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, সেটা নিচে করে নিচ্ছি যে ডিএ বাহু পরিমাপটা নিচ্ছি জিরো থেকে 6 সেন্টিমিটার, যেহেতু এখানে 6 সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমি 6 সেন্টিমিটার করে নিলাম। তাহলে চারটা বাহু আমি নিয়ে নিলাম। এবার আমি এই চারটি বাহুর নাম দিয়ে দেব। প্রথম বাহুটার নাম হচ্ছে যে এ বি, পরের বাহুটার নাম হচ্ছে যে বিসি, এরপরের বাহুটার নাম হচ্ছে যে সিডি এবং সর্বশেষ বাহুটার নাম হচ্ছে যে ডিএ। তাহলে চারটা বাহুর নাম আমি এখানে দিয়ে দিলাম। এবার এই বাহুগুলোর পরিমাপগুলো আমরা দিতে পারি। এ বি বাহুর পরিমাপ হচ্ছে যে 3 সেন্টিমিটার, এখানে আমি 3 সেন্টিমিটার লিখে দিলাম। বিসি বাহুর পরিমাপ হচ্ছে যে 4 সেন্টিমিটার, এখানে আমি 4 সেন্টিমিটার লিখে দিলাম। এরপরে সিডি বাহুর পরিমাপ হচ্ছে যে 5 সেন্টিমিটার, এখানে আমি 5 সেন্টিমিটার লিখে দিলাম। এরপরে ডিএ বাহুর পরিমাপ হচ্ছে যে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার আমি এখানে লিখে দিলাম। আশা করি তোমরা এটা যে বিশেষ নির্বাচনটা লিখলাম, বিশেষ নির্বাচনটা যে জ্যামিতিকভাবে প্রকাশ করলাম সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এই চারটি বাহুর সাহায্যে আমি চতুর্ভুজ অঙ্কন করব। চতুর্ভুজ অঙ্কন করার জন্য আমি প্রথমে একটা রশ্মি নেব, যে রশ্মিটার নাম হচ্ছে যে বিএক্স। আমি এখন যে কোনো মাপে বিএক্স একটা রশ্মি নিচ্ছি। তাহলে বিএক্স রশ্মিটা আমি নিচে করে আঁকতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এদিকে আমি বিএক্সটা আঁকতেছি, এখান থেকে আমি বিএক্সটা আঁকলাম, অর্থাৎ বিএক্স একটা রশ্মি নিলাম। আমি এখানে বিএক্স একটা রশ্মি নিলাম। এবার বিএক্স থেকে যে বিসি যে বাহুটা নিয়েছি, আমি এখানে যে বিসি বাহুটা নিয়েছি সেই বাহুটার পরিমাপ করে এখান থেকে বিসি অংশ কেটে নেব। তাহলে এই যে বিসি এর সমান করে নিচ্ছে, অর্থাৎ বিসি হচ্ছে এখানে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার করে এখানে বিএক্স থেকে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে যে বিসি অংশ কেটে নিচ্ছি। এখানে আমি কি করলাম, বিসি অংশ কেটে নিলাম। এটা হচ্ছে আমাদের বিসি অংশ, এটা কি বিসি অংশ। এখন আমি বি কে কেন্দ্র করে হ্যাঁ এখানে এ বি এর সমান ব্যাসার্ধ নেব। এ বি এর সমান করে এখানে কেটে নিলাম। দেখো এ বি এর অর্থাৎ 3 সেন্টিমিটার করে কেটে নিলাম। হ্যাঁ
এখানে পেন্সিল কম্পাস বসাই, এখান থেকে 3 সেন্টিমিটার আমি কেটে নিচ্ছি, যে 3 সেন্টিমিটার কেটে নিলাম। হ্যাঁ, এবার যে বিতে বসাই, বিতে বসানোর পর এখানে 3 সেন্টিমিটার যেটা নিছি, এখানে আমি একটা ছোট্ট করে যে বৃত্তচাপ দিলাম, ছোট্ট করে কি দিলাম, বৃত্তচাপ দিলাম। এবার সে বৃত্তচাপ বরাবর অর্থাৎ 3 সেন্টিমিটার বরাবর আমি এখানে একটা রেখা টেনে দিচ্ছি। যেহেতু এখানে কোনো কোণের পরিমাপ দেয়া নাই প্রিয় শিক্ষার্থীরা, তাই আমি যে কোনো মাপে আমি কোণটা আঁকতে পারি। হ্যাঁ, এই যে আঁকলাম, সেটা এখানে যেখানে আমি বৃত্তচাপটা নিয়েছি সেটার নাম দেব অবশ্যই এ, কারণ আমি এখানে যে এ বি এর মাপটা নিয়েছি, অর্থাৎ এখান থেকে যে বাহু আছে বাহু এ বি এর মাপটা নিয়েছি সেজন্য। তাহলে চতুর্ভুজের আমরা কিন্তু দুইটা বাহু এখানে অঙ্কন করে নিয়েছি, একটা হচ্ছে যে এ বি আর একটা হচ্ছে যে বিসি। তাহলে আমাদের আরো দুইটা বাহু অর্থাৎ এদিকে একটা বাহু এবং এদিকে একটা বাহু আমাদের অবশিষ্ট রয়ে গেছে। তাহলে প্রথমে আমরা যে একে কেন্দ্র করে, যেহেতু এই যে এটা অর্থাৎ এডি বাহুটা আঁকতে হবে, তাই একে কেন্দ্র করে এডি এর সমান অর্থাৎ এডি হচ্ছে যে কত 6 সেন্টিমিটার, এই 6 সেন্টিমিটার বাহু সমান করে, দেখো আমি সমান করে নিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, সমান করে এখান থেকে অর্থাৎ এ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আমি এখানে এদিক দিয়ে এঁকে নিচ্ছি, একটা বৃত্তচাপ এখানে এঁকে নিলাম। ঠিক আছে, এবার সি কে কেন্দ্র করে এখানে যে সি রয়ে গেছে, সেই সি কে কেন্দ্র করে আমাদের যে সিডি বাহুটা রয়েছে, এখানে সিডি বাহুটা হচ্ছে কত 5 সেন্টিমিটার, সেই 5 সেন্টিমিটার বাহুটা নিয়ে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি একদম অ্যাডজাস্ট করে যে 5 সেন্টিমিটার নিয়েছি কিনা সেটা দেখে ভালো করে দেখে কিন্তু আমি আঁকতেছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো তোমরা যে এখন সেটা সি কে কেন্দ্র করে আমি এটার সাথে আগে যে একটা বৃত্তচাপ আঁকে রাখছি, সেই বৃত্তচাপের সাথে আরেকটা বৃত্তচাপ এখন এঁকে দিলাম। এবার বৃত্তচাপ দোনোটা পরস্পর কোথায় ছেদ করবে, যে ডি বিন্দুতে ছেদ করবে। কোথায় ছেদ করবে প্রিয় শিক্ষার্থীরা, ডি বিন্দুতে ছেদ করবে। এবার আমি এডি এবং সিডি যোগ করব, এডি এবং সিডি যোগ করব। দেখো আমি প্রথমে এডি যোগ করতেছি, এখানে এডি স্কেলের সাহায্যে এডিটা যোগ করতেছি, এডিটা যোগ করলাম। এরপরে সিডি যোগ করব, কি যোগ করব, সিডি যোগ করব। এখন আমি স্কেল বসিয়ে সিডি যোগ করতেছি, এই যে দেখো সিডিটা যোগ করে নিলাম। এবার আমাদের দেখো যে এখানে একটা চতুর্ভুজ কিন্তু হয়ে গেছে। এবার আমরা যে চতুর্ভুজটা আঁকলাম, এই চতুর্ভুজটা কিন্তু যে সবার সাথে একই রকম মিলবে না, কারণ প্রত্যেকে কিন্তু একই মাপের এখানে কোণ নিবে না, কারণ এখানে কোণের মাপটা কিন্তু দেওয়া নাই, এক একজন কিন্তু এক এক ভাবে কিন্তু আঁকবে। হ্যাঁ, সেই জন্য কারোর সাথে কিন্তু মিলবে না, কারণ তোমরা যে দলে কাজটি করবা, যে কারোর সাথে কিন্তু দলের কাজটা এটা মিলবে না। হ্যাঁ, কারণ এক একজন এক এক রকম ভাবে চিত্রটি আঁকবে। এবার আমরা অঙ্কনের বিবরণটা লিখব, এখানে আমরা নিচে এবার অঙ্কনের বিবরণটা লিখে দেব। এবার অঙ্কনের বিবরণটা দিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। যে কোনো রশ্মি বিএক্স হতে বিসি ইকুয়াল টু 4 সেন্টিমিটার কেটে নিই, অর্থাৎ বিএক্স থেকে যে বিসি ইকুয়াল টু 4 সেন্টিমিটার কেটে নিলাম। বি বিন্দুকে কেন্দ্র করে বিসি রেখার উপরিভাগে এ বি ইকুয়াল টু 3 সেন্টিমিটারের সমান করে বৃত্তচাপ আঁকি। যে বি বিন্দুকে কেন্দ্র করে যে বি সি এই যে রেখাটা তার উপরিভাগে যে একটা 3 সেন্টিমিটার বিশিষ্ট যে বির যে ব্যাস যে বৃত্তচাপ আঁকলাম। হ্যাঁ, এখানে আমি সেটা লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, যা এ বি বাহুকে নির্দেশ করে। অর্থাৎ আমি এখানে বৃত্তচাপ আঁকার পরে এখানে কিন্তু একটা বাহু এঁকে দিয়েছি, যেটা এ বি বাহুকে নির্দেশ করে, অর্থাৎ এ বি সি ডি চতুর্ভুজের এ বি বাহুকে নির্দেশ করে। অতঃপর সি ও এ বিন্দুকে কেন্দ্র করে এবার আমি সি এবং এ এই দুটো বিন্দুকে কেন্দ্র করে সিডি এবং ডিএ এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। এখন আমি সি এবং এ কে কেন্দ্র করে এখান থেকে যে সিডি যেটা 5 সেন্টিমিটার এবং এ কে কেন্দ্র করে যে ডিএ সেটা হচ্ছে 6 সেন্টিমিটার নিয়ে দুটা বৃত্তচাপ আঁকেছি, যেটা এবিসি কোণের অভ্যন্তরে এঁকেছি। হ্যাঁ, তাহলে এখানে এই বৃত্তচাপ দুটি পরস্পর এখানে মিলিত হয়েছে, সেজন্য লিখেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, যারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ বৃত্তচাপ দুটো পরস্পর কোথায় ছেদ করছে,
ডি বিন্দুতে ছেদ করছে। এবার এ ও ডি এবং সি ও ডি যোগ করি। এবার আমি কি করলাম, এ ও ডি এবং এখানে সি ও ডি যোগ করলাম। হ্যাঁ, তাহলে এ বি সি ডি চতুর্ভুজটি অঙ্কিত হলো। তাহলে আমরা কিন্তু এ বি সি ডি চতুর্ভুজটি পেয়ে গেলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এ বি সি ডি চতুর্ভুজটি পেয়ে গেলাম। আশা করছি অঙ্কনের বিবরণটি তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো। এখন কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিভিন্ন দলের আঁকা চতুর্ভুজগুলো কি দেখতে একই রকম? নিশ্চয় নয়। হ্যাঁ, আমাদের যে বিভিন্ন দলের যে চতুর্ভুজগুলো আঁকা হবে সেগুলো কিন্তু দেখতে একই রকম অবশ্যই হবে না, কারণ এখানে কিন্তু কোণের পরিমাপটা দেওয়া ছিল না। কারণ পাশাপাশি দুই বাহুর মধ্যবর্তী কোণের পরিমাপ জানা না থাকার কারণে তোমরা তোমাদের ইচ্ছে মতো কোণ নিয়ে কাজটি করেছো। হ্যাঁ, আমরা আমাদের ইচ্ছে মতো কোণ নিয়ে কিন্তু কাজটি করেছি। ফলে এক এক দলের চতুর্ভুজের আকৃতি এক এক রকম হয়েছে। হ্যাঁ, এক এক দলের যে চতুর্ভুজটা কিন্তু এক এক রকম হয়েছে। তাহলে আমরা চারটি বাহুর সঙ্গে একটি কোণ নির্দিষ্ট করে দিয়ে দেখতে পারি চতুর্ভুজগুলোর আকৃতি কেমন হয়। এখন বলা হচ্ছে কি, চারটি বাহুর সাথে যদি আমরা এখন একটা কোণের পরিমাপ দিয়ে দিই তাহলে দেখতে পারি যে আমাদের চতুর্ভুজগুলোর আকৃতি কেমন হয়। তাহলে এবার আমরা যে খ নাম্বার যে কাজটি এখন করব, খ নাম্বারের প্রশ্নটা বলা হচ্ছে কি, দেখো এ বি সি ডি চতুর্ভুজটি গঠন করো যেখানে এ বি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, বি সি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, সি ডি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, ডি এ ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার এবং এ বি ও এ ডি বাহুর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এবার আমাদের কিন্তু কোণের পরিমাপটা দেওয়া আছে, এ বি ও এ ডি বাহুর যে মধ্যবর্তী কোণটা হবে সেই কোণের পরিমাপটা এখানে দেওয়া আছে 60 ডিগ্রি। এইভাবে আমরা কিন্তু এখন চতুর্ভুজটি আঁকবো। চলো এবার এর সমাধানটি আমরা জ্যামিতি বক্সের মাধ্যমে অঙ্কনের বিবরণ সহ যে কাজটির সমাধান দেখে নিই। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি ডি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, বি সি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, সি ডি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, ডি এ ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার এবং এ বি ও এ ডি বাহুর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকি। এবার প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি এ বি সমান 3 সেন্টিমিটার আঁকলাম, বিসি সমান 4 সেন্টিমিটার বাহু আঁকলাম, সিডি সমান 5 সেন্টিমিটার বাহু আঁকলাম আর ডি এ সমান 4.5 সেন্টিমিটার বাহু আঁকলাম। এবার এখানে 60 ডিগ্রি একটি কোণ এঁকেছি। সেই কোণটা যে 60 ডিগ্রি আমি তোমাদেরকে চাঁদার সাহায্যে দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো, চাঁদার সাহায্যে মেপে তোমাদেরকে দেখাচ্ছি যে এই দেখো 60 ডিগ্রি যে কোণের যে বাহুটা, কোণের যে উপরের যে বাহুটা সেটা দেখো 60 ডিগ্রি বরাবর কিন্তু পতিত হয়েছে। আর নিচেরটা দেখো যে একদম এই যে এখানে এই জিরো বরাবর পতিত হয়েছে, অর্থাৎ এটা 10 20 30 40 50 60 অর্থাৎ 60 10 20 30 40 50 60 ডিগ্রি কোণ আমি এখানে এঁকেছি। নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছো। অর্থাৎ প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা অনুসারে আমি তোমাদের জন্য এখানে বিশেষ নির্বাচনটা লিখলাম। এবার আমরা অঙ্কন করব এবং অঙ্কন করার পর অঙ্কনের বিবরণটা লিখব। অঙ্কন যেভাবে করব ঠিক একইভাবে অঙ্কনের বিবরণটাও প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখব। প্রথমে অঙ্কনের বিবরণের মধ্যে আমরা লিখব যে কোনো রশ্মি এক্স হতে এ বি সমান 30 সেন্টিমিটার কেটে নিই। প্রথমে আমি এখানে প্রিয় শিক্ষার্থীরা দেখো এক্স একটা রশ্মি অঙ্কন করতেছি। কি অঙ্কন করতেছি? এক্স একটা রশ্মি অঙ্কন করতেছি। তোমরা একটু দেখে নাও যে স্কেলের সাহায্যে সেটা আমি অঙ্কন করতেছি। হ্যাঁ, তাহলে প্রথমে আমি এক্স একটা রশ্মি অঙ্কন করলাম। এটা যে কোনো মাপে, এটার কোনো নির্দিষ্ট মাপ নাই। তাহলে এটার নাম দিলাম এ এ এবং এক্স। এটার নাম দিলাম প্রিয় শিক্ষার্থীরা এ এবং এক্স, অর্থাৎ এক্স এটার নাম দিলাম। তাহলে এক্স রশ্মি হতে এ বি এর সমান, অর্থাৎ এ বি যে বাহুটা আমি নিয়েছি 3 সেন্টিমিটার, সে এ বি এর সমান করে এক্স থেকে আমি যে এ বি অংশ কেটে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি যে এ বি যে বাহুটা নিয়েছি সেই বাহুটার পরিমাপ নিয়েছি
যে পেন্সিল কম্পাসের সাহায্যে এবার এক্স থেকে সেই বাহুটার মাপটা নিয়ে আমি এখানে এ বি অংশ কেটে নিচ্ছি। দেখো এ বি অংশ কেটে নিলাম, এ বি অংশ কেটে নিলাম। তখন আমি এখানে লিখলাম এখানে বি, অর্থাৎ এ বি অংশ কেটে নিয়েছি। সেটা হচ্ছে যে কি 3 সেন্টিমিটার করে, হচ্ছে যে কি এই মাপটা হচ্ছে কি 3 সেন্টিমিটার। এবার যে এই যে এ বি এর এ যে বিন্দুটা আছে সেখান থেকে, অর্থাৎ এ কে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে প্রিয় শিক্ষার্থীরা? এ কে কেন্দ্র করে যে আমাদের যে কোণটা দেওয়া আছে, অর্থাৎ এই যে 60 ডিগ্রি কোণটা দেওয়া আছে, সেই 60 ডিগ্রি কোণটা আমি এখানে আঁকবো। তাহলে 60 ডিগ্রি কোণটা আঁকার জন্য প্রথমে যে কোণের মধ্যে আমরা একটা যে বৃত্তচাপ আঁকবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা বৃত্তচাপ এখানে এঁকে নিলাম, বৃত্তচাপ এঁকে নিলাম। সেই বৃত্তচাপটা এখানে একে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে এখানেও সেই একই মাপটা নিয়ে আমি এখানে বৃত্তচাপটা এঁকে নিলাম। এবার কোণের যে পরিমাপ অর্থাৎ 60 ডিগ্রি সেটা মাপতেছি। এটা দেখো, এটা মেপে নিলাম, 60 ডিগ্রি মেপে নিলাম। 60 ডিগ্রি মেপে নিয়ে এখান থেকে বসিয়ে, অর্থাৎ এই যে বৃত্তচাপটা যে এ বি কে যে জায়গায় সেট করেছে, অর্থাৎ যে বিন্দুতে সেট করছে সেখানে পেন্সিল কম্পাসে কাঁটা বসিয়ে এখান থেকে আমি আরেকটা বৃত্তচাপ এখানে এঁকে নিলাম। এবার এখানে দেখো বৃত্তচাপ দুটোটা এই জায়গায় সেট করছে, এই জায়গায় কি করছে? সেট করছে। এই ছেদ বিন্দু বরাবর আমি এ থেকে এটাকে একটু বর্ধিত করে দেব, অর্থাৎ ছেদ বিন্দু বরাবর যোগ করে এটাকে আমি একটু করে আরো বর্ধিত করে দেবো, অর্থাৎ আরো এখানে বর্ধিত করে দিলাম। দেখো এখানে বর্ধিত করে দিলাম। এখন এটার নাম আমি দিতে পারি যে এ ওয়াই, এটার নাম কি দিতে পারি? এ ওয়াই, ঠিক আছে? তখন আমরা সেখানে লিখতে পারি যে অঙ্কনের বিবরণের মধ্যে লিখতে পারি যে এখন একে কেন্দ্র করে বি এ ওয়াই, অর্থাৎ এখানে বি এ ওয়াই একটা কোণ আঁকছি, বি এ ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি আঁকি। এরপরে এবার আমরা এ ওয়াই হতে এখানে যে এ ওয়াইটা সৃষ্টি হলো, অর্থাৎ এখানে যে এ ওয়াই সৃষ্টি হলো, এ ওয়াই হতে ডি এ সমান, অর্থাৎ আমরা এখন ডি এর সমান করে, অর্থাৎ ডি এটা হচ্ছে কত? 4.5 সেন্টিমিটার। আমি ডি এর সমান করে নিচ্ছি, এখানে মেপে নিচ্ছি, ডি এর সমান করে নিলাম। এই দেখো ডি এর সমান করে নিলাম। সমান করে যে আমি যে এডি অংশটা কেটে নিলাম, অর্থাৎ এটা হবে কি এডি, এডি অংশটা কেটে নিলাম। তাহলে এটার নাম দেব কি? ডি। এটা আমরা কার সমান করে কাটছি? যে 4.5 সেন্টিমিটারের সমান করে কাটছি। তাহলে আমাদের চতুর্ভুজের মধ্যে কিন্তু দুইটা বাহুর পরিমাপ হয়ে গেছে, এটা হচ্ছে কি এডি আর একটা হচ্ছে যে এবি, দুইটা বাহু পরিমাপ আমরা কিন্তু পেয়ে গেছি। এবার আমাদের এখানে এদিকে একটা বাহু, আবার এদিক থেকে আরেকটা বাহু এখানে প্রয়োজন হবে। এবার কি করব? বি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে বিসি এর সমান ব্যাসার্ধ নিচ্ছি যে 4 সেন্টিমিটার, যে 4 সেন্টিমিটার করে আমি এখানে কাটলাম। দেখো যে বিসি এর সমান করে, তাহলে বিসি এর সমান করে বি বিন্দুকে কেন্দ্র করে, হ্যাঁ এখানে বি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। হ্যাঁ, আবার আমরা এখন ডি কে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? ডি কে কেন্দ্র করে সিডি এর সমান, অর্থাৎ ডি কে কেন্দ্র করে এখন সিডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, যে সিডি এর সমান করতেছি আমি, দেখো সিডি এর সমান নিলাম, যে এখান থেকে দেখো সিডি এর সমান নিয়েছি আমি। হ্যাঁ, সিডি এর সমান ব্যাসার্ধ নিয়ে যে এখানে যে একটা কোণ আছে বি এ বি, এর অভ্যন্তরে, এর অভ্যন্তরে যে আরো একটি বৃত্তচাপ এখানে আঁকলাম, ঠিক আছে? এখন এখানে আরো একটা বৃত্তচাপ আঁকলাম আগেরটার উপর। এখন যে বৃত্তচাপটা আঁকলাম সেই বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে কোথায় সেট করছে? সি বিন্দুতে সেট করছে। কোথায় সেট করছে প্রিয় শিক্ষার্থীরা? এই যে সি বিন্দু এখানে সেট করছে। এবার আমরা যে বিসি এবং সিডি যোগ করব। তাহলে আমি এখানে যে বিসি যোগ করতেছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে বিসিতে বরাবর বসিয়েছি, বিসি যোগ করলাম। এরপরে
সিডি যোগ করতেছি। এই যে সিডি যোগ করলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে চতুর্ভুজ, সেই চতুর্ভুজটা আমরা পেয়ে গেলাম। দেখো সেই চতুর্ভুজটা আমরা পেয়ে গেছি, যে এ বি সি ডি। এবার আমরা অঙ্কনের বিবরণ দেখব। এবার কি করব? অঙ্কনের বিবরণ দেখব। যেভাবে চিত্রটা এঁকেছি সেভাবে এবার অঙ্কনের বিবরণ আমি তোমাদের জন্য লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি এক্স হতে এ বি সমান 3 সেন্টিমিটার কেটে নিই। অর্থাৎ এক্স রশ্মি থেকে এ বি সমান 3 সেন্টিমিটার আমি এখানে কেটে নিলাম। এখন একে কেন্দ্র করে বি এ ওয়াই কোণ সমান 60 ডিগ্রি আঁকি। অর্থাৎ এই যে একে কেন্দ্র করে এই যে 60 ডিগ্রি এখানে যে কোণটা ছিল, সেই কোণটা সমান করে এখানে বি এ ওয়াই কোণটা আমরা এঁকে নিলাম। ঠিক আছে? অর্থাৎ কোণ আঁকলাম আর কি। সেজন্য আমি লিখেছি যে বি এ ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি আঁকি। তো 60 ডিগ্রি সমান করে কোণটা কেটে নিলাম। এ ওয়াই হতে, অর্থাৎ এই এ ওয়াই হতে ডি এ ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার কেটে নিই। অর্থাৎ ওই যে আমাদের যে বাহুটা ছিল, যে ডি এ বাহু, সেই বাহুটা সমান করে এখানে 4.5 সেন্টিমিটার কেটে নিলাম। অর্থাৎ ডি পর্যন্ত কেটে নিলাম। বি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর সমান এবং ডি বিন্দুকে কেন্দ্র করে সিডি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ বিএডি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। আমরা এখন এখানে কিন্তু দুটা বৃত্তচাপ আঁকছি, যে বি কে কেন্দ্র করে, হ্যাঁ, বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম এদিকে, আবার ডি কে কেন্দ্র করে সিডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুইটা পরস্পর সি বিন্দুতে ছেদ করছে। আমি লিখে দিলাম, যারা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। তারা কোথায় ছেদ করছে প্রিয় শিক্ষার্থীরা? সি বিন্দুতে ছেদ করছে। দেখো এখানে যে তারা কিন্তু এই যে সি বিন্দুতে ছেদ করছে। এবার কি করব? যে বিওসি এবং সিওডি যোগ করব। এবার দেখো আমি লিখেছি প্রিয় শিক্ষার্থীরা অঙ্কনের বিবরণের মধ্যে, যে বিওসি ও বা এবং সিওডি যোগ করি, তাহলে এ বি সি ডি চতুর্ভুজটি অঙ্কিত হলো। তাহলে যোগ করার ফলে আমি যখন এটা স্কেল দিয়ে যোগ করে দিয়েছি, সেটা তোমাদেরকে আমি দেখিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। এটা যখন যোগ করছি, এটা যখন যোগ করছি, তখন এখানে কিন্তু এ বি সি ডি একটা চতুর্ভুজ সৃষ্টি হয়েছে বা একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। তাহলে অঙ্কনের বিবরণের মধ্যে আমি সেটা তোমাদের জন্য লিখে দেখালাম। আশা করছি অঙ্কনের বিবরণটা তোমরা পুরোপুরি লিখে নিতে পারছো। তাহলে আমরা দলগত কাজ খ নাম্বারটা করলাম। এবার কি বলছে দেখো, এবার দেখো যে তোমাদের প্রত্যেক দলের চতুর্ভুজটি দেখতে একই রকম হয়েছে। এখন কিন্তু প্রত্যেক দলের যে চতুর্ভুজটা সেটা কিন্তু একই রকম হবে, কারণ এখানে কোণের মাপটা দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি যে 4টি বাহু হলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ গঠন করা যায় না। 4টি বাহু হলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ গঠন করা যায় না। একটি কোণকেও নির্দিষ্ট করতে হয়। তবে এখানে একটি ব্যাপার আছে, তুমি যদি বাহুগুলোকে নির্দিষ্ট ক্রমে যুক্ত না করে অন্য কোনোভাবে যুক্ত করো, তবুও কি নির্দিষ্ট চতুর্ভুজ পাওয়া যাবে? তোমাদেরকে একটা প্রশ্ন করছে প্রিয় শিক্ষার্থীরা। অর্থাৎ তারা আমাদেরকে বলতে চাচ্ছে যে আমাদেরকে যে এই যে বাহুর পরিমাপগুলো দেওয়া আছে, এ বি সমান 3 সেন্টিমিটার, বিসি সমান 4 সেন্টিমিটার, সিডি সমান 5 সেন্টিমিটার, ডিএ সমান 4.5 সেন্টিমিটার। এখানে এ বির পরে বিসি বাহু, তাহলে এ বির পরে বিসি বাহু যুক্ত করতে হবে। এরপরে যে সি এর সাথে সিডি বাহু যোগ করতে হবে। এরপরে যে ডি এর সাথে ডি এ বাহুটা যুক্ত করতে হবে। অর্থাৎ এখানে যে ক্রমটা দেওয়া আছে, এই ক্রম অনুসারে যদি আমরা যুক্ত না করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা কিন্তু চতুর্ভুজটা কি পাবো? মানে ক্রম অনুসরণ না করে যদি আমরা অন্য কোনো যে কোনো ভাবে যুক্ত করি, হ্যাঁ, আমাদের ইচ্ছে মতো, যে এ বি এর সাথে আমি এখন সিডি যোগ করলাম, হ্যাঁ, এরপরে বিসি যোগ করলাম, এইভাবে যদি আমরা ক্রম অনুসারে না করি, তাহলে কি তারা আমাদেরকে বলতেছে কি তবুও কি নির্দিষ্ট চতুর্ভুজটা পাওয়া যাবে? অর্থাৎ আমাদের এইভাবে এইভাবে বাহুর মাপটাও দেওয়া থাকবে এবং কোণের মাপটাও কিন্তু দেওয়া থাকবে। কোণের মাপটাও দেওয়া থাকবে, বাহুর মাপটাও দেওয়া থাকবে।
এইভাবে কিন্তু আমরা যদি নির্দিষ্ট ক্রম অনুসরণ না করি, আমাদের ইচ্ছে মতো ক্রম অনুসরণ করি, তাহলে কি আমরা কি চতুর্ভুজ অঙ্কন করতে পারবো? নির্দিষ্ট চতুর্ভুজটা কি অঙ্কন করতে পারবো? তারা আমাদেরকে একটা প্রশ্ন করেছে। তাহলে উত্তরটা কি আসবে? উত্তরটা অবশ্যই আসবে নির্দিষ্ট চতুর্ভুজ কিন্তু পাওয়া যাবে না। নির্দিষ্ট চতুর্ভুজ পাওয়া যাবে না, অর্থাৎ ক্রম অনুসরণ না করলে আমরা কিন্তু নির্দিষ্ট চতুর্ভুজটা পাবো না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমাদেরকে প্রশ্নের ক্রমটা অবশ্যই কি অনুসরণ করতে হবে। এখন যে তোমাদেরকে প্রশ্নটা করছে, এখন বলছে কি সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তোমার মতামত নিচের ঘরে লেখো। যে প্রশ্নটা করছিল কিছুক্ষণ আগে, যে আমাদের যে তথ্যগুলো দেওয়া ছিল, অর্থাৎ প্রশ্ন যে তথ্যগুলো দেওয়া ছিল খ নাম্বারের মধ্যে, যে 4টা বাহুর পরিমাপ দেওয়া আছে এবং একটি কোণের পরিমাপ দেওয়া আছে। এই কোণ এবং বাহুগুলোর পরিমাপ সহ আমরা যদি ক্রম অনুসারে যদি আমরা কাজটা না করি, অর্থাৎ চতুর্ভুজ আঁকার ক্ষেত্রে আমরা যদি ক্রম অনুসরণ না করি, অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো অনুসারে যদি আমরা ক্রম অনুসরণ না করি, তাহলে কিন্তু আমরা চতুর্ভুজ কি আঁকতে পারবো কিনা সেটা একটা প্রশ্ন করেছে। এই প্রশ্নটা যেহেতু করেছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা সহপাঠীদের সাথে আলোচনা করো এবং তোমার মতামতটা এখানে নিচের ঘরে লিখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই উত্তরটি লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য উত্তরটা লিখে দিলাম। একটি নির্দিষ্ট কোণ থাকা সত্ত্বেও বাহুগুলো নির্দিষ্ট ক্রমে যুক্ত না করলে নির্দিষ্ট চতুর্ভুজ পাওয়া যাবে না। তাহলে আমরা কিন্তু নির্দিষ্ট চতুর্ভুজ পাবো না যদি আমরা যে বাহুগুলোকে নির্দিষ্ট ক্রম অনুসারে না সাজাই। এবার সর্বশেষে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 4টি বাহু এবং একটি নির্দিষ্ট কোণ দিয়ে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে হলে বাহুগুলোর ক্রম নির্দিষ্ট করে দিতে হবে। হ্যাঁ, বাহুগুলোকে আমরা ক্রম অনুসারে যোগ করতে হবে এবং কোনটি কোন দুই বাহুর অন্তর্ভুক্ত হবে তা নির্দিষ্ট করতে হবে এবং কোনটাকেও কোন দুইটা বাহুর সাথে যুক্ত থাকবে বা সংযুক্ত থাকবে বা অন্তর্ভুক্ত থাকবে সেটা অবশ্যই নির্দিষ্ট করে বলতে হবে। এবং তখনই একটি নির্দিষ্ট চতুর্ভুজ পাওয়া যাবে। তখনই একটা নির্দিষ্ট মানে কোন মাপের বা কোন ধরনের যে চতুর্ভুজ হবে সেটা আমরা তখন অঙ্কন করতে পারবো, অন্যথায় কিন্তু আমরা পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটি থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আমাদের এখানে দলগত কাজের মধ্যে আরেকটা কাজ বাকি আছে, গ নাম্বার কাজটা। যদি আমি এই কাজটা সহ এখানে করাই, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা তোমাদের দেখতে অনেক খারাপ লাগবে। সেজন্য আমি আগামী ক্লাসে এই দলগত কাজের গ নাম্বার থেকে সমাধান করাবো। তাহলে আজকের ক্লাসটি প্রিয় শিক্ষার্থীরা এতটুকু। আগামী ক্লাসে গ নাম্বার কাজ থেকে শুরু করব। গণিতের শিকন অভিজ্ঞতা 5, জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 13তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 5, জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 13তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।